আজকে বঙ্গবন্ধু বক্তৃতামালায় আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরের যারা শিক্ষকবৃন্দ যুক্ত হয়েছেন, সবাইকে বঙ্গবন্ধু বক্তৃতামালার 12তম আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, সেখানে পূর্বেই হয়তো আপনারা দেখেছেন আজকে আমাদের অনুষ্ঠানের কিনোট স্পিকার, মানে যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, অত্যন্ত ভেটেরান জার্নালিস্ট, সিনিয়র সাংবাদিক এবং আমার মনে হয় বাংলাদেশে যারা রাজনৈতিক কলাম এবং বাংলাদেশের ঘটনাবলী দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা খোঁজ খবর রাখেন সবাই স্যারকে চিনেন। তারপরেও আমি ওনার স্যার ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি হচ্ছে সৈয়দ বদরুল্লাহ হাসান স্যার। সৈয়দ বদরুল্লাহ হাসান স্যার, স্যারের কলাম আমরা দীর্ঘদিন ডেইলি স্টারে পড়েছি, এরপরে অন্যান্য ইংরেজি পত্রিকায় পড়েছি। স্যার বদরুল্লাহ হাসান স্যার, আপনাকে আমরা ওয়েলকাম করছি। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে প্রযুক্তিগত অসুবিধার কারণে আমরা আজকে অনুষ্ঠান 10 মিনিট দেরি হয়ে গেল শুরু করতে। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বঙ্গবন্ধু বক্তৃতামালার শিরোনাম হচ্ছে আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান অ্যান্ড প্র্যাগমেটিক স্টেটমেন্ট। যারা বঙ্গবন্ধু বক্তৃতামালায় নিয়মিত অংশগ্রহণ করেন সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি গবেষণা প্রতিষ্ঠান, একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এবং আরেকটি হচ্ছে সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স। এই দুটো প্রতিষ্ঠান যৌথভাবে বঙ্গবন্ধু বক্তৃতামালা আয়োজন করে। বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর কর্মপরিধি, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বঙ্গবন্ধু বাঙালির জন্য বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সংগ্রাম, এই বিষয়ে অ্যানালাইসিস, এই বিষয়ে তথ্য উপাত্ত আমাদের গবেষক মহোদয়গণ এই বক্তৃতায় উপস্থাপন করেন। বক্তৃতার একটা পর্যায়ে আলোচনা করেন। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী। স্যার জয়েন করেছেন কিছুক্ষণ আগেও স্যারকে আমি দেখলাম। সাব্বির আহমেদ খান স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? সাব্বির আহমেদ স্যার, হ্যালো। ওকে, আচ্ছা, স্যারকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, এখন হয়তো পাচ্ছি না। আমি আমাদের দুজন পরিচালক মহোদয়, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের সম্মানিত পরিচালক এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসির স্যার, ওনাকে আমি দেখতে পাচ্ছি, এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি সম্মানিত পরিচালক, আমাদের অভিভাবক অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যারের অনুমতি নিয়ে প্রোগ্রামে আমি এগিয়ে যাচ্ছি। শুরুতেই বরাবরের মতো আমাদের আজকের বঙ্গবন্ধু বক্তৃতামালার সূচনা বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল বাসির স্যার। বাসির স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সূচনা বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ নিটোল। শোনা যায় নিটোল? স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। ওকে, ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট এবং আপনি যেমনটা বলেছেন উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এই উভয়ের যৌথ আয়োজনে আজকে দ্বাদশতম বক্তৃতা পর্ব। এই পর্বের শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যার, যিনি আমাদের সকলেরই অভিভাবক, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, এবং আজকে যিনি আমাদের মাঝে প্রবন্ধ উপস্থাপন করবেন লিজেন্ডারি জার্নালিস্ট এবং বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান, এবং আলোচক হিসাবে আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এবং আমরা শুরুতেই যেমনটা দেখেছিলাম আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর শাকাওয়াত আলী খান স্যার, তিনি যুক্ত হয়েছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুবর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম, তিনি আমাদের সাথে আছেন, এবং অন্যান্য সহকর্মী যারা আমাদের সাথে যুক্ত আছেন।
আমি আপনাদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আর একদিন বা কিছু সময় পরেই হয়তো আমরা বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকীতে আমরা পদার্পণ করব, যে মানুষটির জন্য আজকে আমরা এই স্বাধীন দেশের নাগরিক, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে যিনি এখানে বক্তব্য উপস্থাপন করবেন, তিনি তার বিষয়বস্তু নির্ধারণ করেছেন আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান, প্র্যাগমেটিক স্টেটসম্যান। তো নিশ্চয়ই আমরা সেখানে নতুন অনেক বক্তব্য পাব এবং সেই বক্তব্যের সূত্রেই যদি আমি একটু বলি যে বঙ্গবন্ধু তিনি কোথাও কোথাও কি কম্প্রোমাইজ করেছিলেন কিনা, সেটাও আমাদের একটা জিজ্ঞাসা থাকবে। কারণ আমরা 1952 সালে তিনি যখন চায়নাতে বিশ্ব শান্তি সম্মেলনে গিয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে আপনি তো কমিউনিস্ট নন, কিন্তু আপনি কমিউনিস্ট দেশে কেন যাচ্ছেন? তখন তিনি বলেছিলেন যে শান্তির জন্য যাচ্ছেন। তো এটা কোনো কম্প্রোমাইজের মধ্যে পড়বে কিনা আমরা অবশ্যই তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা জানতে পারবো, বুঝতে পারবো। তিনি তার সুলিখিত এবং সুপঠিত প্রবন্ধ এখানে উপস্থাপন করবেন। তো আমি আমাদের এই দুটো সেন্টার, অর্থাৎ একটি কারাস সেন্টার এবং একটি হচ্ছে বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট, এই দুই সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে পুনরায় সুস্বাগত জানাই। এবং আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, তিনি তার শত ব্যস্ততার মাঝেও আমি ব্যক্তিগতভাবে জানি যে তিনি কি পরিমাণ ব্যস্ত থাকেন, এটা বলার অপেক্ষায় রাখে না। তার মাঝেও তিনি আমাদের জন্য যে একটু সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যথাসময়ে যুক্ত হয়েছেন, তার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা তার কোনো শেষ নেই। এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে প্রবন্ধ উপস্থাপক, যিনি আমাদের সকলের মধ্যমণি, কারণ তিনি প্রবন্ধ পড়বেন বলেই কিন্তু আজকে আমাদের এখানে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। আমি তাকেও সেই সুবাদে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই মানুষটির প্রতি পুনরায় আবার আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের প্রতি আমার পরম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এবং পুনরায় আমি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনাদের সাফল্য কামনা করি, আপনাদের সকলের শুভ প্রত্যাশা রেখে, এবং সকলেই আমরা যেন এই করোনা মহামারীর শেষ দিকে এসেও যেন আমরা সকলে আবার ভালোভাবে আমরা ফিজিক্যালি এই প্রোগ্রামগুলো করতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির স্যারকে। স্যার, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল স্যার ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যারের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমরা প্রোগ্রামে জয়েন করার সময়ই কারিগরি ত্রুটি হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয়ে গেল। স্যার ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন। পূর্বের বঙ্গবন্ধু বক্তৃতার সময়ও স্যার আমাদেরকে যতটুকু সহযোগিতা সাহায্য করার সেই ব্যাপারে স্যার সবসময় আন্তরিক ছিলেন। সাব্বির আহমেদ স্যারকে ওই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের বক্তৃতায় তিনি ইতিমধ্যে জয়েন করেছেন। সুধীবৃন্দ, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আজকের যে মূল প্রবন্ধ সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল্লাহ হাসান পড়বেন, সেটি শিরোনাম আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান, প্র্যাগমেটিক স্টেটসম্যান। আমার মনে হয় বদরুল্লাহ হাসান স্যারকে সবাই উনি সুপরিচিত, তারপরেও আমি ওনার পরিচিতি করছি। বদরুল্লাহ হাসান is an independent journalist, commentator on politics and diplomacy. His journalistic career of 4 decades has been associated with a number of English language newspaper in Bangladesh. He is currently a contributor to Dhaka Tribune, Financial Express, Business Standard, PD News, Bangladesh Observer, and Observer Foundation, New Delhi, and also open the magazine from Delhi. পূর্বেই বলেছি উনি অনেকগুলো গণমাধ্যমের সাথে, যে তিনি সাংবাদিক, ফলে অনেকগুলো দেশি এবং বিদেশি গণমাধ্যমের সঙ্গে স্যার যুক্ত আছেন। বদরুল্লাহ হাসান স্যারের
রিসার্চের ইন্টারেস্ট সাধারণ মানে ন্যাচারালি যেটা আমরা পড়ে পেয়েছি সেটা হলো উনি এশিয়ান অ্যাফেয়ার্স এর উপরে এবং কমনওয়েলথ নেশনস এই বিষয়গুলো সম্পর্কে ওনার কিছু আগ্রহ আছে। এর বাইরেও তিনি সাধারণত পলিটিক্যাল কমেন্ট্রি এবং বাংলাদেশ সম্পর্কেও অনেক লেখালেখি আমাদের ওনার সাথে লেখা পড়ে আমাদের পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। বদরুল হাসান mentionably writes on Bangabandhu Sheikh Mujibur Rahman, Tajuddin Ahmed, and also he did his some research which is titled Comparative Study on Politics of Deshbandhu, Netaji and Bangabandhu. বদরুল হাসান স্যারকে আমি দেখতে পাচ্ছি। স্যার, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনার প্রবন্ধ উপস্থাপন করার জন্য। বদরুল হাসান স্যার। অনেক ধন্যবাদ আপনার নিটল। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। প্রফেসর ফখরুল আলম, প্রফেসর ডক্টর আব্দুল বশির, প্রফেসর ASM মাকসুদ কামাল, ডক্টর সাব্বির আহমেদ, প্রফেসর মোহাম্মদ সালিম, and আমার ভেরি রেসপেক্টেড প্রফেসর শাকাওয়াত আলী খান। তো আমি এবং মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এখানে আছেন, যারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেমনটি আপনারা দেখেছেন, আপনাকে আমাকে ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমি যেমনটি সাবজেক্ট আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান প্রাগম্যাটিক স্টেটসম্যান, যথার্থই এটা ইংরেজিতে আমি পাঠ করব। তো মাঝে মাঝে হয়তো একটু বাংলা ব্যাখ্যা দেব যদি প্রয়োজন হয়। তো আপনাদের অনুমতি নিয়ে আমি শুরু করছি। আমি আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান এই জন্য বলছি যে আমি বঙ্গবন্ধু সম্বন্ধে যতটা পড়েছি, বঙ্গবন্ধু সম্বন্ধে তো পড়ে শেষ করা যায় না। প্রত্যেকদিন আমরা উই আর অলওয়েজ ডিসকভারিং এন্ড রিডিসকভারিং বঙ্গবন্ধু বাই দ্য ডে বাই দ্য আওয়ার। তো কিন্তু his lack of compromise, এখন আনকম্প্রোমাইজিং এই অর্থে in the positive sense যে তিনি কখনো দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে কখনো তিনি কম্প্রোমাইজ আপোষ করেননি। তার পাশাপাশি তিনি যে দেশ স্বাধীন হওয়ার আগে, দেশ স্বাধীন হওয়ার পরেও যেই রাষ্ট্রনায়ক সচিত্র তিনি মনোভাব দেখিয়েছেন, statesmanship on the global stage এই নিয়ে। So with your permission I will begin. Bangabandhu Sheikh Mujibur Rahman embodied in his politics the history of the Indian subcontinent. There was in him a sure sense of destiny, a belief that politics was geared to the promotion of the public weal, that where principles were the issue, commitment in the sense of the uncompromising was what mattered. It was commitment combined with an understanding of history which defined the politics of Sheikh Mujibur Rahman. Involved as he was in the movement for the creation of Pakistan, he did not lose time in convincing himself that if the state, created on the premise of a so-called two-nation theory, did not reinvent itself, it was doomed to perdition. And thus we observe the transformation in the Mujib personality beginning as early as 1948. For that was the year when the state of Pakistan was beginning to falter. Mujib would not falter. Unlike so many of his contemporaries, unlike many of the elderly politicians he revered and respected in the new state, he carved a new path for himself. He was not willing to remain in the straitjacket of communalism. As a Bengali, as one acutely aware of the heritage he was heir to, Sheikh Mujib went for the transcendental. By the time the Awami Muslim League announced his arrival in Pakistan's politics, and surely by the time the party reconfigured itself as the Awami League, the better to appeal to all sections, social, economic, and religious of the population, Mujib had transcended to the high perch of secularism. It is this secular transformation in him that was a hallmark of his career throughout the 1960s. Add to that his firm stand that for his fellow Bengalis to be satisfied with their place in Pakistan, the state would need to ensure an exercise of full, unfettered democracy. His politics in the 1950s was a work in secular progress. By the early and mid-1960s, it had achieved a fullness of form through arguing the case against the systematic discrimination to which the Bengalis were being subjected in political representation, in the economy, in the civil service, and in the armed forces. It was brilliant politics. Bangabandhu brought into play
through the 6 points. Perhaps the thought was not lost on him that he was offering a fresh new idea on the future of Pakistan in Lahore, the very city where in 1940 the resolution envisaging the creation of Pakistan had been adopted by the All India Muslim League, and that was the irony. The 6 points were fundamentally two-pronged. In the first place, they were a means, as he saw it, of a guarantee of the growth of participatory democracy in Pakistan. In the second, it was a strategy whereby the place of Bengalis in the Pakistani state structure would be assured. In a larger sense, however, Bangabandhu was focused more on the future, one that would have his people branch out in search of freedom through breaking away from the Pakistan conundrum. But again, Sheikh Mujibur Rahman, a thorough political being whose belief in democratic politics and the constitutional means of pursuing politics was unwavering, would not opt for extreme means to achieve his goals. That was again one of the important features in his political career. He would not opt for extreme means to achieve his goals. He was forever ready to talk to his adversaries, even though many among them were always ready to paint his politics in secessionist colors. Unlike Maulana Abdul Hamid Khan Bashani and Zulfikar Ali Bhutto, he was not willing to boycott the roundtable conference called by a tottering Ayub regime in early 1969. That was in February 1969. Excuse me. Newly freed from confinement and trial in the Agartala conspiracy case, he could have stayed away from the RTC, since he knew it would yield little of the positive in terms of results, but his adherence to constitutionalism did not allow him to adopt a course he did not believe in. Now fast forward to 1970. It was a year when he made clear his idea that the general election at the end of the year would be a referendum on the 6 points. The results of the election validated his argument. And when the political crisis caused by the chicanery of the Yahya Khan regime and the machinations of Z.A. Bhutto erupted in the country, especially in East Bengal, Bangabandhu still would not go for extreme measures. Yes, he decreed a non-violent, non-cooperation movement. Yes, he was indignant that the National Assembly session had been aborted. Even so, he was willing to talk to the regime and even to Bhutto. But his stance on the negotiations remained firm, that Pakistan's constitution would necessarily have to be framed on the basis of the 6 points. That uncompromising nature in him was at work in splendid form. In those tumultuous March 1971 days, East Pakistan simply ceased to exist and Bangladesh took over as a de facto state. Asked in early March if he would be willing to countenance a visit to Dhaka by General Yahya Khan for talks on the crisis, and this was a few days after his 7th of March speech, when he was asked whether he would be willing to talk to General Yahya Khan, Bangabandhu made a pointed response: "He will be our guest." The implication was obvious. The writ of Rawalpindi of Pakistan, in his view, did not run in Bangladesh anymore. Bangabandhu's political sagacity was not to be dispensed with, even as it became clear that the junta was engaged in preparing a military action in Bangladesh. On 24th March 1971, that was the last time the Awami League had any negotiations with the regime or with the People's Party. On that day, 24th March 1971, he made it known to the regime through his negotiating team, and particularly, and this is in reference to Dr. Kamal Hussein's comments in his book. He made it known to this through his negotiating team that a solution to the crisis lay in reinventing Pakistan as a confederation. The Pakistanis did not reply. Barely a day later, genocide in the form of Operation Searchlight commenced in Dhaka. Now, if you to understand the Mujib character, the rise of the evolution of Sheikh Mujib from the communal politician to secular politician to an all Pakistan leader, to an all Bangladesh leader, we have to go back to 7 March 1971. So I'll briefly touch upon that point. The 19-minute speech Bangabandhu delivered at the race course on 7 March served the very crucial purpose of bringing home the truth that Bangladesh was on its way to political freedom. At an intellectual level, the speech was a masterpiece. Within its parameters, Mujib deftly negotiated his way out of a bind, one in which he had found himself since President Yahya Khan had injudiciously deferred the scheduled March 3 meeting
of the new National Assembly in a broadcast on the first day of the month. Almost immediately, the fiery student leaders allied to the Awami League cause moved miles ahead to demand that Mujib declare Bangladesh free of Pakistan. Over the next few days, such demands began to be echoed in other areas, eventually persuading everyone that the Bengali leader was actually about to give in to the pressure for an independence declaration. His rejection of an invitation to roundtable conference called by General Yahya Khan for March 10 was seen as evidence of his intended action. Besides, there had been no perceptible move by him to restrain the students of Dhaka University when they decided to hoist the flag of what they believed would be an independent Bangladesh. And yet those who stayed in touch with Bangabandhu or observed the way he handled the situation in those tumultuous times knew of the difficulties he had been pushed into. Caught between a rock and a hard place, he needed to find an acceptable, dignified way out of the crisis. On the one hand, a unilateral declaration of independence would leave him facing the charge of secessionism not only from the Pakistan authorities, but also from nations around the world. He knew that as the leader of the majority party, which the Awami League was in the National Assembly, he could not have his reputation destroyed in such cavalier manner. There were before him the poor instances of Rhodesia's Ian Smith in 1965 and Biafra's Odumegwu Ojukwu in 1967, images he was not enthused by. Besides, any UDI would swiftly invite the retribution of the Pakistan military, at that point steadily reinforcing itself in East Pakistan. On the other hand, Mujib realized that as undisputed spokesman of the Bengalis, he was expected to provide his people with a sense of direction, one that would show them about the future. A recurring image is of Bangabandhu taking slow, ponderous steps as he went up to the dais on that March afternoon, 7th March. It was the picture of a man with the weight of the world on his shoulders. There is every reason to believe that he was still shaping and reshaping his ideas, those he would soon give expression to before the crowd of expectant Bengalis. In oratory that was to demonstrate once more the reality of why he had over the years scaled the heights in the politics of Bengal, of Pakistan, he spoke of his vision for the Bengali nation. In that one speech, he painted the entire 23-year history of why Pakistan had failed as a state. Even as he did so, he laid out his arguments in defense of what the Bengali nation needed to do. He mocked the conspiracies then afoot to deprive Bengalis of political power. With pressions, he told his people that even if he were not around, if he were not amidst them, they should move on to protect their land, its history, from those who would trifle with it. Bangabandhu soared. And as we recall his concluding words there, the struggle this time is a struggle for our emancipation. The struggle this time is a struggle for independence, declaimed Bangabandhu. He had not declared independence, but he had set us on the path to freedom. He had refused to be a secession, and he had abjured all ideas of a UDI. He had told us in precise, unambiguous terms that liberation was down the road, that it was a mere matter of time. So far, up to this point, I think I've tried to focus on Bangabandhu's uncompromising politics. Now, in relation to the question, to the issue of his statesmanship, his role of a global state. So the next point is Bangabandhu as a global state. There was a remarkable statesman in Bangabandhu, Sheikh Mujibur Rahman. An early instance of it came in January 1972, as he addressed the world media in London only hours after his arrival from incarceration in Pakistan. He bore no ill will toward Pakistan, he said, and he wished President Bhutto well. It was a sentiment he would restate in Dhaka. It was a sentiment he would restate in Dhaka a couple of days later, when he told a rapturous crowd that he was happy with his Bangladesh, and he expected Pakistan's new leader to be content with what remained of his country. For a political leader who had been in solitary confinement in an undisclosed location in Pakistan for 9 months, in fact, for close to 10 months, even as his people were being put to the sword and the gun in an unprecedented genocide, it was remarkable restraint on his part. Nowhere was there any sign of thoughts of retribution or bitterness. It was proof once again of the qualities that had raised him to the heights of leadership over the years. Bangabandhu's statesmanship was quite removed from the pretenses and hypocrisy which generally have characterized and do characterize diplomacy in the modern world.
He was polite in dealing with the leaders of other nations, and yet he remained keenly aware of what he needed to tell them about his people and their travails. In Delhi, on his way back home to Bangladesh, he rather surprised Indian Prime Minister Indira Gandhi by asking her when she would withdraw her soldiers from Bangladesh. By 17 March, in fact, by 12 March 1972, and definitely by Bangabandhu's birthday on 17 March, all Indian soldiers had gone back home. So that was, again, a sign of his remarkable stage, a direct approach to diplomacy. There may have been little subtlety in Bangabandhu's approach to Mrs. Gandhi, but there was no mistaking his awareness of the national interest. And the national interest was clearly a prime factor in his decision to let the 195 Pakistani military officers accused of war crimes in Bangladesh in 1971 to go free. There were many who excoriated him over his move, but he saw it from a particular point of view, that the Bengalis stranded in Pakistan would plunge into grave problems if the Pakistani soldiers were not freed. Besides, there was a core philosophy at work in his approach to foreign policy. He had already made it clear that for Bangladesh, foreign policy would be based on friendship with all and malice toward none. In other words, he wanted to make a fresh new beginning in South Asia, as he would repeatedly say over the next few years. Pragmatism was a huge motivational force in Bangabandhu's attitude to the United States and China. Both these countries, insofar as their governments were concerned, had overtly opposed Bangladesh's war of liberation and had publicly upheld Pakistan's fall in 1971. The Chinese made their pro-Pakistan attitude clearer when, after December 1971, they vetoed Bangladesh's attempts to enter the United Nations. And yet, Sheikh Mujibur Rahman exercised restraint, saying not a word against Washington and Beijing. He knew he would need to deal with them in future. It was a classic case of a national leader forgiving the sins of people he needed to turn into friends. Bangabandhu traveled to New York and then to Washington, where he apprised President Gerald Ford in an unambiguous manner of the difficulties his country was up against. He spoke to Henry Kissinger, who would later visit Dhaka, despite knowing that Kissinger had been a strident voice in the Nixon administration's tilt toward Pakistan. In his rather short-lived administration of slightly over 3 years, Bangabandhu Sheikh Mujibur Rahman was instrumental in taking his new country into the important councils of global diplomacy. It was a sheer force of personality, his charisma, that earned Bangladesh's people respect and sympathy across the world. There clearly was a perception in him that while Bengalis inhabited a small state, they were privy to a culture that was as spacious as the long distances of time between generations, which was why they needed to make themselves heard among other nations. Bangabandhu personified this ambition in his people through choosing to join the Summit of Islamic Nations in Lahore in February 1974, once Pakistan had acknowledged Bangladesh as an independent nation. He was a larger-than-life individual. Edward Heath and Harold Wilson were happy in his company. Fidel Castro was mesmerized by him, by the fact that the nation had fought and won a war in his name, even as he languished in prison. Muammar Gaddafi, Pakistan's friend, was awed by Bangladesh's leader. Marshal Joseph Broz Tito respected him hugely, and Anwar Sadat thought of him as a brother. The United Arab Emirates Sheikh Zayed bin Sultan Al Nahyan was cheered at the discovery that he and Mujib were both sheikhs. Bangabandhu grinned and told him, "Yes, but there is a difference. You see, I am a very poor sheikh." Both men burst into laughter. There was a quintessential diplomat in Bangabandhu, as we have observed his career, his statesmanship after 1971, and it was in evidence as far back as the heady days of early 1972. Asked by a newsman, and that was at his very first press conference in Dhaka on January 14, 1972, asked by a newsman if he contemplated West Bengal someday joining his free country to create a greater Bangladesh, he looked at the newsman in the eye, let out a puff of smoke from his ubiquitous pipe, and said gently, with that trademark smile playing on his lips, "I'm happy with my Bangladesh." So this is Bangabandhu. I'll conclude through citing some other instances of his personality. As we understand, we know very well that Bangabandhu spent much of his life, in his productive life, his youth, in fact, in prison. So prison was his second home. In his lifetime, Bangabandhu Sheikh Mujibur Rahman often quipped that prison was his second home. The manner in which he often found himself in prison, the innumerable times
when he was carted off to jail by successive Pakistani governments, are today the stuff of legend. Bangabandhu belonged to a class of political figures persecuted for their political beliefs endlessly by governments which saw in their activity a clear threat to their unfettered functioning. Bangabandhu's political experience in Pakistan was essentially a litany of the times he spent behind bars for his political beliefs. His career in prison began in 1948, when as a young politician he was carted off to jail. Following the dismissal of the Jukto Front government in East Bengal in 1954, he was arrested at Dhaka's Tejgaon airport on his arrival from Karachi. It would be the beginning of a protracted tale of suffering for him, especially with the imposition of martial law in Pakistan in October 1958. A few days after Iskandar Mirza and Ayub Khan rescinded civil liberties, abrogated the constitution, and outlawed political parties, Bangabandhu was taken into custody. Not until 14 months later, in 1961, through a directive of the higher judiciary, would he be released. Nearly the entirety of the Ayub regime in Pakistan was spent in keeping Sheikh Mujibur Rahman behind bars. It was particularly with the advent of Abdul Monem Khan, an unabashed Ayub loyalist appointed governor of East Pakistan by the regime, that Mujib's prison ordeals took on graver dimensions. Few were the years that Sheikh Mujibur Rahman spent in freedom with his family in Dhanmandri. He was arrested in 1962 at about the same time that his political mentor Hussain Shahid Sohrawardi was taken under detention by the Ayub martial law regime. Mujib spent a good length of time in 1963 in jail. In 1964, as he campaigned for Fatima Jinnah, the presidential candidate of the combined opposition party COP, in the run-up to the presidential election fought by the regime, he was arrested again to be released after the voting on January 2, 1965. But if these periods of detention were aimed at blocking Mujib from propagating his brand of democratic politics in Pakistan, those that were to come later were a clear threat to his very life. Sheikh Mujibur Rahman created a storm all over Pakistan when he announced a six-point plan in Lahore on 5th February 1966. Almost immediately, he was dubbed a secessionist, with President Ayub Khan threatening to employ the language of weapons against supporters of 6 points. Not even Mujib's fellow opposition parties, and basically in the then West Pakistani opposition political parties, came forward to support his demand. Foreign Minister Zaid Bhutto, who was still in Ayub's government, challenged Sheikh Mujib to a public debate on the 6 points at Dhaka's Sultan Maidan, but in the end did not turn up. And he did not turn up because of the response given by Tajuddin Ahmad, the General Secretary of the party, who said that it would not be Mujib, but he would take up the challenge from Bhutto. In the event, Bhutto didn't turn up. And of course, the later phase, we know Bangabandhu was arrested under the Defense of Pakistan rules on 8 May 1966, and later on, in January 1968, he was implicated in the Agartala conspiracy case of the 35 Bengalis accused of planning the conspiracy, in the words of the Pakistani regime. Sheikh Mujib's name was at the top, and the case came to be officially known as State versus Sheikh Mujibur Rahman and others, although popularly it is known as the Agartala conspiracy case. Now, in the aftermath, and he was released, of course, we know. I need not go into that because we know that history. The mass upsurge movement that took place, that forced the regime to capitulate, withdraw the Agartala case without conditions, and release Bangabandhu Sheikh Mujibur Rahman. Of course, of the 35 accused, one had already died in firing resorted to by soldiers in the cantonment, Sergeant Zahurullah. And then, of course, in the aftermath of the political crisis which developed in March 1971, Bangabandhu declared independence on the 26th of March, in the early hours of March, and then, of course, he was carted off. He was taken away to prison again. He was arrested in the early hours of 26 March 1971, kept confined in the cantonment for a few days before being flown to West Pakistan. He was placed in solitary confinement in Miawali jail in the Punjab with no access to newspapers, radio, and television. He was absolutely without any communication. He had no touch with the outside world in those 9 months, till he was put under house arrest by Zulfikar Ali Bhutto's government on December 22, 1971. And incidentally, December 22, 1971 was also the day when the Mujibnagar government came home from Calcutta. So Bangabandhu was placed on the house arrest on
22nd December, and he came home. And then he had spent, Bangabandhu had throughout his political career spent, according to estimates, 4,682 days in prison. Following the liberation of Bangladesh, he lived for 1,314 days before renegade soldiers of the Bangladesh army assassinated him and most of his family. Now, the concluding part. Bangabandhu was a natural. He was a natural person. I think you could see the nature, the natural attitude to people simply flowing from him. The trajectory Bangabandhu followed was clearly defined. There was no gray region in his politics, nothing to suggest that like so many others before or during his time, he was ready to do flip-flop. Never a fence sitter. He never was a fence sitter. His overriding goal was ensuring the welfare of his fellow Bengalis. His enthusiasm for Pakistan, a state for whose creation he had struggled mightily in his youth as a follower of the All India Muslim League, had clearly begun to wane within months of his emergence. Now, Bangabandhu's thoughts were as robust as his persona. Arriving in Rawalpindi a couple of days after the withdrawal of the Agartala conspiracy case in February 1969, he was intrigued by the warmth with which he was welcomed in West Pakistan. When journalists asked him how he felt being free of the Agartala case and being free and arriving in Rawalpindi for the roundtable conference, Bangabandhu quipped about himself, yesterday a traitor, today a hero. It was in that heroic mold that he met Field Marshal Muhammad Ayub Khan, his tormentor, for years. Bangabandhu remembered faces and did not forget names. He and the late Indian journalist Nikhil Chakraborty, and this I have from Nikhil Chakraborty himself. He and the late Indian journalist Nikhil Chakraborty knew each other in the 1940s. When partition came, they went their separate ways. In January 1972, however, Chakraborty was in Dhaka to cover Bangabandhu's maiden news conference for the newspaper he was working on at that time. Chakraborty sat right at the end of the hall at Bangabandhu. That was what Chakraborty said, that he was in the Darbar Hall. আমি Bangabandhu Darbar Hall একদম শেষ পাতায় বসেছি, উনি আমাকে চিনবে কি আমার সন্দেহ হচ্ছে, এত 47 সালে দেখেছি, 72 সাল। And he sat right at the end of the hall at Bangabandhu. Bangladesh's leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, walked into the hall, greeted everyone with his customary smile, and suddenly spotted his friend, his old friend. They had not met after 1947, but the father of the nation had no difficulty recognizing Chakraborty. And in Bengali, he said, "Hui Nikhil na? Aren't you Nikhil?" He asked. Chakraborty was overwhelmed, and Bangabandhu called him to the stage, and they both hugged each other after so many years. Bangabandhu could be harsh when the times demanded firmness from him. When Saudi Arabia's King Faisal, exactly what Bangabandhu told him, Mr. President, Pakistan would indeed be strong if it had stayed united. Likewise, India would have been stronger had partition not happened. Indeed, Asia would be a powerhouse if it had not been fragmented into so many diverse states. But, Excellency, do we always get what we want out of life? Unquote. Goan said not a word. Bangabandhu had a sure sense of destiny. When a foreign newsman asked him at the height of the Agartala trial what he thought his fate would be, his answer was emphatic. You know, he told the journalist, they can't keep me here for more than 6 months. And at that point, he also told the late journalist Faiz Ahmed, because he called Faiz Ahmed thrice, and Mr. Faiz Ahmed, he knew Bangabandhu as Muji Bhai. At one point, Mr. Faiz Ahmed whispered, Bangabandhu hit Kotha bola jabe na, because he was afraid all these security men were there. And then Bangabandhu loudly said, Bangladeshe thakte hole Sheikh Mujibur Rahmaner sathe kotha bolte hobe. And you see, if one has to live in Bangladesh, one has to talk to Sheikh Mujibur Rahman. So that was Bangabandhu. So, and he said, he told the journalist, they can't keep me here for more than 6 months. It turned out to be almost right. He was freed 8 months into the trial. Now, on March 25th, early 26th March, after he was arrested by the Pakistan army, an officer asked Tikka Khan over walkie-talkie if he wanted the prisoner, Bangabandhu, to be brought to him. Tikka Khan answered very disdainfully, I don't want to see his face. That's what Tikka Khan reportedly told his officer. Ironically, 3 years later, on 23rd February 1974, Tikka Khan, as Pakistan's Chief of Army Staff, saluted Bangabandhu at Lahore airport when Bangladesh's founder arrived to attend the Islamic conference. Mujib smiled meaningfully, said hello Tikka, and moved on,
the irony was not fit. Bangabandhu was a natural. His conversations were regular sessions with spontaneity. He identified as easily with a peasant or rickshaw puller as he did with a political leader or academic or visiting statesman. His laughter was loud, came from deep within. His presence filled the room. The scholar and our very respected teacher, the late Dr. Khan Sarwar Murshid, he invited Andre Malraux to Bangladesh in April 1973. The scholar Khan Sarwar Murshid once asked visiting philosopher Andre Malraux, and that was when he was accompanying Andre Malraux to Teesdau Airport for the latter's journey back home to Paris. He asked Andre Malraux if he thought Mujib could lead Bangladesh to progress. Malraux quickly said yes, then went silent for a few seconds before qualifying his answer, if you don't kill him. So unfortunately, he was killed. And as a citizen of Bangladesh, I feel that we all killed him. We did not live up to his promise. We did not live up to what he offered us. Today we are mourning his absence. We respect him, we honor him. He is the father of the nation. But when he needed us, we failed to come to his aid. Thank you very much. বদরুল হাসান স্যারকে অনেক ধন্যবাদ। আমরা প্রবন্ধ শুনলাম। আমি আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে রিগার্ডিং দিস পেপার আপনারা চ্যাট বক্স ইউজ করতে পারেন, অথবা আমরা একটা স্যারদের অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট সময়ে আপনাদেরকে জুমে যুক্ত করে নিতে পারি, তখন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আজকে যে প্রবন্ধ পঠিত হলো সেই বিষয়ে আলোচনা শুনবো। আজকে আমাদের মাঝে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ স্যারকে আমরা জানি আসলে একজন গবেষক হিসাবে। তিনি এশিয়াটিক সোসাইটির, যদি আমি ভুল না করে থাকি, সাধারণ সম্পাদক, এবং সাধারণত গবেষণা বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো বাংলাদেশে সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদ থেকে গুরুত্বপূর্ণ লেখাগুলো আমরা আসলে এশিয়াটিক সোসাইটি থেকেই পাই। সাব্বির আহমেদ স্যার ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্যার, আজকের প্রবন্ধ নিয়ে আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। সাব্বির আহমেদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ হাসান। আমি কতটুক সময় পাবো হাসান? 10 মিনিট? 15 মিনিটস স্যার, 15 মিনিটস, 10 মিনিটস অর 15 মিনিটস স্যার, এটা আপনার। ওকে, ধন্যবাদ। আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি এবং আজকের মুখ্য আলোচক জনাব সৈয়দ বদরুল হাসান, এবং যারা অনলাইনে এই আলোচনা শোনার জন্য যুক্ত হয়েছেন, তার মধ্যে অনেকেই আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহকর্মী। আমি তাদের সকলকে অভিনন্দন জানাই আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আমি অভিনন্দন জানাই আজকের মুখ্য আলোচক জনাব বদরুল হাসানকে। তিনি অত্যন্ত চমৎকার ভাবে বঙ্গবন্ধু অ্যাজ এ পলিটিশিয়ান এন্ড অ্যাজ এ স্টেটসম্যান হিসেবে তার চরিত্রের দুটি বৈশিষ্ট্যকে তিনি খুব সুনিপুণ ভাবে তার প্রবন্ধে বিশ্লেষণ করেছেন। একটি হচ্ছে বঙ্গবন্ধু অ্যাজ এ politician who is uncompromising, at the same time most importantly বিষয়টি বঙ্গবন্ধুকে বোঝার জন্য আরো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন বাস্তববাদী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু যে একজন আনকম্প্রোমাইজিং রাজনীতিবিদ ছিলেন, এই বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যে বিতর্ক নেই, এটা নিঃসন্দেহে প্রমাণিত। আমরা যদি তার অসমাপ্ত আত্মজীবনী পড়ি এবং সেই আত্মজীবনের মাধ্যমে তার জীবনের বিভিন্ন ঘটনাগুলোর সাথে পরিচিত হই,
আমরা দেখব তার রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময়, যেটা সৈয়দ বদরুল হাসান তার গ্রন্থে বলেছেন যে তিনি তার রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময়, যেটা প্রায় 4000 দিনেরও বেশি তিনি জেলখানায় কাটিয়েছেন। এই একটি প্রমাণই যথেষ্ট যে বঙ্গবন্ধু যে আপোষহীন ছিলেন এবং বাঙালির স্বার্থের প্রশ্নে তিনি কখনোই কোনো ছাড় দেন নাই, যেটা আমরা তার রাজনৈতিক জীবন পড়ে আমরা এ সম্পর্কে জানতে পারি। এবং তার এই গুণ বঙ্গবন্ধুকে একজন ট্রান্সফরমেশনাল লিডার হিসেবে পরিণত করেছে। ট্রান্সফরমেশনাল লিডার হচ্ছে সেই লিডার যিনি বিদ্যমান অবস্থার গুণগত পরিবর্তন ঘটিয়ে পুরনো একটি অবস্থাকে সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করেন। বঙ্গবন্ধু ছিলেন সেই ধরনের ট্রান্সফরমেশনাল লিডার। তিনি বাংলার মানুষের স্বার্থে সবসময়ই, বদরুল হাসানের একটি বিশেষণ থেকে আমি এটা যুক্ত করেছি, যে ফেন্সিটা রাজনৈতিক না হয়ে বরং প্রতিটি রাজনৈতিক আন্দোলনে আমরা বঙ্গবন্ধুকে দেখেছি যে তিনি সাইড লাইনে বসে না থেকে তিনি সেই রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি, আমরা যদি ভাষা আন্দোলনের ইতিহাসটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে, দুটি পর্যায়ে বঙ্গবন্ধু সক্রিয়ভাবে ভাষা আন্দোলনের সেই সময়ে যারা তার সাথে আরো নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তিনি পরামর্শ দিয়ে এবং ভাষা আন্দোলনকে বেগবান করতে মাঠের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। এবং আমরা জানি ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী ছিলেন বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধুর ওই সময়টাকে দেখি যে বাংলা ভাষার প্রশ্নে তিনি কতটা আপোষহীন ছিলেন। আরেকটি ছোট্ট কথা বলে আমি মূলত দ্বিতীয় পর্যায়ের আলোচনাটাতে যাব। সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি দলকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এই উদাহরণটি আমার মনে হয় যে আমার বলা দরকার। আজকের সময়ে আমরা রাজনীতিবিদদের পাই না। তিনি ক্ষমতার প্রশ্নে তিনি কোনো আপোষ করেন নাই, কোনো ক্ষমতার লোভের সাথে তিনি আপোষ করেন নাই। তাই এই পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সৈয়দ বদরুল হাসানের এই আলোচনার সূত্র ধরে আমি ওনার বক্তব্যের কোনো রিস্টেটমেন্ট করব না, জিনিসটাকে আমি যেভাবে দেখি আমি সেভাবে একটু বলার চেষ্টা করব। যে বঙ্গবন্ধু একজন প্র্যাগম্যাটিক স্টেটসম্যান, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা যদি তার রাজনৈতিক জীবনের বিশেষ করে 47 পরবর্তী যদি ধারে লক্ষ্য করি যে কিভাবে প্র্যাগম্যাটিজম তার রাজনৈতিক দিকে প্রভাবিত করেছে, সেই উদাহরণগুলো আমরা যদি একে একে আমাদের সামনে হাজির করি তাহলে আমার মনে হয় যে বঙ্গবন্ধুর বাস্তব কাছে আরো দৃশ্যমান হবে। যেমন ধরুন 1957 সালে আওয়ামী লীগের মধ্যে যে বিভাজনটা হয়েছিল বিশেষ করে পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করে, আমরা সেই সোহরাওয়ার্দীর 0+0+0 সেই ফরেন পলিসির কথা জানি, যেটা ছিল পাশ্চাত্য ঘেঁষা, মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি। এবং এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে প্রথম ভাঙন তৈরি হলো। আমরা সেই ইতিহাস সবাই জানি, মৌলানা ভাসানী বেরিয়ে গেলেন। লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধু কিন্তু সোহরাওয়ার্দীর এই ফরেন পলিসিকে সমর্থন করেছিলেন। তার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কি ওয়াজ ইট এ কম্প্রোমাইজ? নো, অ্যাকচুয়ালি এটার একটা প্রেক্ষাপট ছিল এবং তিনি বাস্তবতার প্রয়োজনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দলকে ঐক্যবদ্ধ রাখা ওই মুহূর্তে তার জন্য দরকার ছিল এই সোহরাওয়ার্দীর এই স্ট্যান্ড পয়েন্টকে সাপোর্ট দেওয়া। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে কিন্তু তিনি বিশ্বাস করতেন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, এবং সেই সময় থেকে আমরা দেখি যে বঙ্গবন্ধু পূর্ব বাংলার জন্য কোন ধরনের পররাষ্ট্রনীতি নেওয়া প্রয়োজন
সেটা তিনি মনে করতেন যে এটা হওয়া উচিত নন অ্যালাইনমেন্ট। পরবর্তীকালে আমরা দেখি 1964 সালে যখন আওয়ামী লীগ পুনর্গঠিত হয়, এই সময়ে ইতিমধ্যে সোহরাওয়ার্দী তিনি আওয়ামী লীগের পররাষ্ট্রকে গ্রহণ করেন। লক্ষ্য করবে যে তার একটা ব্যক্তিগত পার্সোনাল আপহোল্ড করেছেন সবসময়। অন দি আদার হ্যান্ড তিনি একটা পাবলিক ডিসকোর্স মেইনটেইন করেছেন। এটা আসলে তদানীন্তন রাজনীতির স্বার্থে, বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলনের স্বার্থে এটা প্রয়োজন ছিল। সৈয়দ বদরুল হাসান তার প্রবন্ধে 6 পয়েন্ট 6 দফা নিয়ে বলেছেন যে ইট ইজ এ স্ট্র্যাটেজি, এবং এটা হচ্ছে একটা অংশগ্রহণমূলক গণতন্ত্রের এবং নিশ্চিত করার জন্য এটি একটি, আমরা এটার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি। আমরা সবাই জানি যে 6 দফার মধ্য দিয়ে আসলে বঙ্গবন্ধু স্বায়ত্ত শাসনের কথা বলেছিলেন। এখানেও লক্ষণীয় বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু, আমি যদি একটু পিছন থেকে আমি যাই, 60-এর দশক থেকে তিনি, আমি বলেছি যে তিনি পাবলিকলি একটা ডিসকোর্স মেনটেন করতেন রাজনীতিতে, আবার প্রায় রাজনৈতিক এবং থেকে বঙ্গবন্ধু কিন্তু বিভিন্ন পর্যায়ে তিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিষয়টি উত্থাপন করার দাবি করেন যে বঙ্গবন্ধু নাকি এটা অনেক 60-এর দশকের শুরু থেকে ধরনের জনমত যাচাই। একটু আগে বলেছিলাম যে 6 দফা হচ্ছে, সম্ভবত বঙ্গবন্ধু নিজেও বুঝতেন যে এটা পাকিস্তানিরা মানবে না। হ্যাঁ, এটা পাকিস্তানিরা মানবে না, এটা তাদের পক্ষে মানা সম্ভব নয়। যেটি আমি সাম্প্রতিক সময়ে একটি গবেষণা ধর্মী লেখার মধ্যে আমি পেয়েছি যে বেনজির ভুট্টোর এক সাক্ষাৎকারে তাকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এই 6 দফার বিষয়ে, এবং তিনি বলেছেন যে যদি আমরা 6 দফাকে মেনে নিই তাহলে পাকিস্তান থেকে শুধু পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বেরিয়ে যাবে না, পাকিস্তান হবে 5টা, বেলুচিস্তান বেরিয়ে যাবে, সিন্ধু বেরিয়ে যাবে। এই বক্তব্য থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে কেন পাকিস্তানিরা 6 দফাকে তারা মানতে পারেনি বা মানেনি, এবং সম্ভবত বঙ্গবন্ধু এই জিনিসটা বুঝতেন। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখুন যে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো, এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কিন্তু পাকিস্তানের কারাগারে নিয়ে গেল, রাইট? কিন্তু লক্ষ্য করবেন যে তিনি পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকার পরেও কিন্তু মুক্তিযুদ্ধ পূর্ণ উদ্যমে পূর্ণ গতিতে চললো। এটা কিভাবে সম্ভব? এখানেও আমি তার দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তের বিষয়গুলো খেয়াল করি, খুব মনোযোগ দিয়ে আমি লক্ষ্য করেছি যে তিনি কিন্তু যুদ্ধ এরকম একটা পরিস্থিতি যে তৈরি হবে সেটা তিনি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন, এবং এই বিষয়টিকে মাথায় রেখে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, এবং তার একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বঙ্গবন্ধু কিন্তু তার সব প্রস্তুতি নিয়ে ফেলেন ঠিক মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই। একটি বিষয় শুধু বাকি ছিল, সেটি হচ্ছে একটি সরকার গঠন করা, যেটা পরবর্তীকালে মুজিবনগর সরকার হিসেবে আমাদের কাছে পরিচিত। কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো
নীতি থাকা দরকার, তার যে পররাষ্ট্র নীতি থাকা দরকার, তার সরকার পদ্ধতি কি হবে, এই সামগ্রিক বিষয়গুলো বঙ্গবন্ধু কিন্তু আগেই তিনি ঠিক করে ফেলেন। কারণ তিনি বুঝতে পারছিলেন যে তাকে মুক্তিযুদ্ধ শুরু হলে এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হবে, যার ফলে বঙ্গবন্ধু অনুপস্থিত থাকার পরও আমরা দেখি যে কোনো নেতৃত্বের কোনো শূন্যতা কোথাও অনুভূত হয় নাই। এই হলো মুক্তিযুদ্ধকালীন। এইখানে আমরা একটা বঙ্গবন্ধুর যে দূরদর্শী বাস্তবচিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা পরিচয় আমার কাছে স্পষ্ট হয়। আপনি লক্ষ্য করুন, আমি খুব দ্রুতই শেষ করব। স্বাধীনতার পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, আমরা জানি যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা বিরোধিতা করেছিল। বঙ্গবন্ধু কিন্তু দেশ স্বাধীন হওয়ার বিষয়ে এই বিষয় নিয়ে তিনি একরকম নীরবতা মেনে চলেছেন। তিনি বুঝেছিলেন যে ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে বা জাতি গঠনে এদের সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হবে। আমরা জানি যে সবচেয়ে যে বিষয়টা আমি এখানে বলতে চাই, যে আজকে যদি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে আপনারা তাকান, তাহলে ওখানে দেখবেন যে জেলেনস্কি রাশিয়ার মতো একটা বিগ পাওয়ারকে কিভাবে সে ম্যানেজ করেছে। অথচ বঙ্গবন্ধু 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, আমি তো মনে করি যে এর চাইতে বাস্তববাদী রাষ্ট্রনৈতিক সিদ্ধান্ত আর কোনো কিছুই হতে পারে না। যদিও আমি যে কথাটা বলছি যে 25 বছর মেয়াদী বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফ্রেন্ডশিপ চুক্তি হয়েছিল, সেই ফ্রেন্ডশিপ চুক্তিটা ছিল সত্যিকার অর্থে, আমি মনে করি এই চুক্তিটা বঙ্গবন্ধুর রাষ্ট্রনায়ক উচিত বাস্তববাদী একটি সিদ্ধান্ত। এবং আপনি দেখেন যে বঙ্গবন্ধুর এই 1972 থেকে 75-এর মধ্যে যতগুলো সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কোন একটি সিদ্ধান্ত, লুক এট দ্য কেস অফ 1974-এ যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছিল ভারতের সাথে, লক্ষ্য করবেন যে রাশিয়ান ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি যে ধরনের মানে রাশিয়াকে ম্যানেজ করার ক্ষেত্রে যে ধরনের নেতৃত্ব সে দিল, এটাকে তুলনা করুন বঙ্গবন্ধুর সেই 1971। যদিও আমরা এটা তুলনা হয় কিনা সেই বিষয়ে আমরা তো বিতর্ক করতেই পারি, কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় আমি লক্ষ্য করেছি যে মানে বঙ্গবন্ধু যে কত বড় মাপের রাষ্ট্রনায়ক ছিলেন, এই একটি সিদ্ধান্ত দিয়েই সেটা প্রমাণিত হয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে আজকে সৈয়দ বদরুল হাসান আমাদের সামনে যে প্রবন্ধটি উপস্থাপন করলেন, এই প্রবন্ধের আমাদের মূল বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা তার এই প্রবন্ধের মাধ্যমে আলোকিত হয়েছি। এই প্রবন্ধ আমাদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক জানার বিষয়ে আমাদেরকে আগ্রহী করে তুলেছে, এবং আমি বিশ্বাস করি আমার মতো আজকে এখানে যারা আছেন সকলের মধ্যে আজকে এই বদরুল হাসানের এই প্রবন্ধটি সারা জায়গাতে সক্ষম হয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাবির আহমেদ স্যার। আমরা আপনার অ্যানালাইসিস শুনলাম। আজকে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা একেবারেই কম, তো তারপরেও যারাই জুমে যুক্ত আছেন, আমাদের যদিও এটা ফেসবুকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রচার হচ্ছে, তো ওনাদের প্রশ্ন ফেসবুকে যারা যুক্ত আছেন ওনাদের প্রশ্ন তো আমাদের নেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র জুমে যারা যুক্ত আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আমরা নিতে পারি। জি, আচ্ছা,
আমি এখনো প্রশ্ন পাইনি। আমি আমি একটু ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আমি জাস্ট কোনো প্রশ্ন করব না, আমি জাস্ট একটা অপিনিয়ন দেব। এই যে অনুষ্ঠানটা, এই যে দুইটা সেন্টারের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর উপরে যে বক্তৃতামালা আয়োজন করার জন্য দুই সেন্টারের পরিচালক মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আমি ক্রোমোজোম রিসার্চ সেন্টারের ডিরেক্টর। ধন্যবাদ। জাস্ট গ্রিটিংস জানানোর জন্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে আছেন সবসময়। আপনি এর আগেও অন্য অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আমি বদরুল হাসান স্যারকে একটা প্রশ্ন করতে চাই, স্যার অনুমতি দিলে। যদিও আমি হোস্ট, কিন্তু তারপরেও প্রশ্ন করতে করা আমি আগ্রহ থেকেই করছি। কারণ স্যার আপনি জানেন, একজন ডিপ্লোম্যাট এস এ করিম একটা বই লিখেছেন, বঙ্গবন্ধু ট্র্যাজেডি অ্যান্ড ট্রায়াম্ফ। ওইটা আমার মনে হয় ইংরেজিতে লেখা বঙ্গবন্ধুর বিষয়ে আমরা প্রথম আসলে ওই বইটাই পেয়েছি। এছাড়া মওদুদ আহমদ ওনার শাসন ব্যবস্থা নিয়ে আরো অনেকেই লিখেছেন। কিন্তু স্যার আজকে আপনি শিরোনাম দিয়েছেন প্র্যাগমেটিক স্টেটসম্যান। আর একটু আগে আমাদের শুরুতে আমাদের সম্মানিত বাসির স্যার, যিনি আমাদের পরিচালক, উনি একটা প্রশ্ন করেছিলেন যে বঙ্গবন্ধু শান্তি সম্মেলনে অংশ নেওয়ার জন্য চীনে গিয়েছিলেন, তো সেইটা কি আসলে এক ধরনের কম্প্রোমাইজ কিনা, এইটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু যে বাকশাল পদ্ধতিতে গেলেন, হ্যাঁ, প্র্যাগমেটিক স্টেটমেন্ট বললে বাস্তবতার নিরিখে আমি হয়তো এটা আপনার সাথে একমত, কিন্তু বাকশালে যে যাওয়ার পরিস্থিতি, পরিবেশ, প্রেক্ষাপট, তখন আমাদেরকে অবশ্যই সেগুলো বিবেচনায় নিতে হবে। কিন্তু ওইটা কি ডেমোক্রেসির সাথে এক ধরনের, ডেমোক্রেসি কনসেপ্টের সাথে এক ধরনের কম্প্রোমাইজ কিনা স্যার? এটা আমার প্রশ্ন। বদরুল হাসান স্যার। প্রথম বাকশাল প্রশ্ন, যে বাকশাল নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি সবসময় বলে থাকি, আমার লেখনের মাধ্যমে বলেছি যে আওয়ামী লীগ বর্তমান শাসক দল, এদেরকে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কথা বলেন, দেশ সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে অনেক কথা বলেন, কিন্তু বাকশাল সম্বন্ধে কেউ কথা বলেন না, এখনো কথা বলেন। এটা কথা বলা দরকার। কারণ আমাদের যে বঙ্গবন্ধু যে নীতিতে একদম 71 সাল পর্যন্ত, বলবেন যে 75 সাল পর্যন্ত তিনি বিশ্বাস করে এসেছেন, তিনি আবার বাকশাল গঠন করলেন। কিন্তু আবার তিনি কিন্তু এটাও বলেছেন যে বাকশাল এটা স্থায়ী কোনো বিষয় না, তিনি এটা এক ধরনের এই ভাষা ব্যবহার করেন পরীক্ষামূলক, এবং পরবর্তীতে আবার তিনি ওই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট তিনি ফিরে যাবেন। হ্যাঁ, এটা এখন আমাদেরকে এটা বললে চলবে না যে হ্যাঁ, যখন এই বাকশালটা হয় তখন কিন্তু আমরা অনেকে একটু মনে বেশ আঘাত পেয়েছিলাম যে বঙ্গবন্ধুর কাছ থেকে এটা কেন আমরা পেলাম। যেমন যে 195 যে পাকিস্তানি যুদ্ধ অপরাধী, ওদেরকে ছেড়ে দেওয়া হলো, বহুবার বঙ্গবন্ধু বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে নাকি বঙ্গবন্ধু আবার ডক্টর কামাল হোসেনকে বলেছেন যে আমার জীবনে আমি সবকিছু পালন করেছি, সব প্রতিশ্রুতি পালন করেছি, এই একটা জায়গায় আমি পারলাম না, পাকিস্তানিদের বিচার করতে পারলাম না। তো তো বাকশালের ক্ষেত্রে আমার মনে হয় যে বাকশালের দিকটা যে আমরা অনেকভাবে অন্যভাবে বিভিন্নভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে এটা একটা ইকোনমিক সিস্টেম তিনি দাঁড় করাতে চেয়েছেন কিনা, সেটা একটা, যে অর্থনীতি চাঙ্গা করার জন্য। তারপরে আবার যে পরিস্থিতিটা ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু যখন 3.5 বছর শাসন আমলে আমরা কিন্তু দেখেছি এক্সট্রিম যে লেফট উইং গ্রুপ যারা ছিলেন, বিশেষ করে বর্ডার এলাকায়, যদি আমরা সর্বহারা পার্টির কথা বলি, তারপরে আমাদের আরেকজন বাঙালি রাজনীতিবিদ, লেফট উইং রাজনীতিবিদ আব্দুল হকের মতো রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন, অথচ তিনিও কিন্তু অক্টোবর 74 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখেছিলেন, তার অর্থ দরকার এবং আর্মস এন্ড অ্যামুনিশন দরকার। কেন? এই চেয়েছে যে তার ভাষায় ইলিগাল মুজিব সরকারকে উৎখাত করতে। এই যে পাকিস্তানের কাছে সাহায্য চাওয়া, এই ধরনের এই সমস্যাগুলিও ছিল। তো যার ফলে আমার মনে হয় যে বঙ্গবন্ধু বাকশাল করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, অনেকে বলে যে তিনি তো অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, একদম এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতা ওনার হাতে ছিল। কিন্তু আমি সর্বশেষে এটাই বলবো যে বাকশাল নিয়ে আমাদের আরো আলোচনা করা দরকার, একাডেমিক আলোচনা করা দরকার, প্রশ্ন করা দরকার, সেমিনার করা দরকার, যাতে করে আপনার বাকশাল জিনিসটা বুঝি। দ্বিমত অবশ্যই সবাই থাকবে, দ্বিমত
সহমত সবই থাকবে, কিন্তু আমার মনে এটা একটা বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার, ক্লারিফাই করা দরকার, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন এখন, বঙ্গবন্ধু দলই আছেন, তাদের কাছ থেকে পার্লামেন্টে আলোচনা তারা একটু আলোচনা করবেন। যারা আমরা যখন দেশের ভেতরে থাকি বা দেশের বাইরে যখন যাই, যখন বাকশাল দিয়ে প্রশ্ন করে, তখন আমাদেরকে একটু একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। ওই একই প্রশ্ন যে তিনি সারা জীবন আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, তারপরে শেষ পর্যায়ে তিনি বাকশালে কেন গেলেন? যদিও আওয়ামী লীগের লোকজন যারা বঙ্গবন্ধু সমর্থক তারা বলে যে ন্যাশনাল ফ্রন্ট করেছেন, তাদের ইন্টারপ্রিটেশন। আবার অনেকে বলেন যে এটা ওয়ান পার্টি সিস্টেম। এটা নিয়ে এখনো আলোচনার বিষয়। The space is there for much more academic discussion এটা নিয়ে। আর যেটা বলছে যে আপনার শান্তি সম্মেলনে, এখন শান্তি সম্মেলনে তিনি চীনে গিয়েছেন, তো সেটা কম্প্রোমাইজ। আমি মনে করি না সেটা কম্প্রোমাইজ, সেটা কিন্তু প্রাগম্যাটিজমের মধ্যে পড়ে যায়। যদি তিনি তাহলে তো আমরা প্রশ্ন করতে পারি তিনি আমেরিকাতে কেন গেলেন, ডক্টর কিসিঞ্জার কেন আসলেন বাংলাদেশে, আমরা তো বাদ দিতে পারি। এবং বঙ্গবন্ধু সরকার কিন্তু অনেক মন্ত্রী ছিলেন তারা নাকি যে বঙ্গবন্ধু যে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করছেন এটা গুরুতর আপত্তি করছেন। এবং বঙ্গবন্ধু যে পাকিস্তানে যাচ্ছেন ইসলামিক সম্মেলনে যোগদান করতে, তখনও তার মন্ত্রিসভায় কয়েকজন লোক বলেছেন যে আপনি এটা কি আমাদের যাওয়া ঠিক, আমরা তো সেকুলার রাষ্ট্র। বঙ্গবন্ধু বলেছেন আমরা সেকুলার রাষ্ট্র ঠিকই, কিন্তু এটাও তো স্বীকার করতে হবে যে আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট মুসলিম মেজরিটি স্টেট। এটা আবার এমনও শুনেছি যে একজন মন্ত্রী বলেছেন যে আপনি যে লাহোর যাচ্ছেন ইসলামিক সম্মেলনে, একটু কি মিসেস গান্ধীর সাথে আলোচনা করে নিতে করলে হয় না? তখন নাকি বঙ্গবন্ধু একটু ক্ষিপ্ত হয়ে গেছেন, টেবিল চাপড়ে তিনি বলেছেন আমি তো কোনো ভারতীয় কোনো অঙ্গরাজ্যের চিফ মিনিস্টার না, আমি একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। এইভাবে আমরা দেখি আর কি বঙ্গবন্ধু একটা যে বেঙ্গল টু দি এন্ড অফ হিজ লাইফ হি ওয়াজ আ বেঙ্গলি ন্যাশনালিস্ট। ধন্যবাদ। ধন্যবাদ বদরুল হাসান স্যার। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যার এবং আজকে আমাদের যিনি প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল স্যার, আপনার স্যারের কাছে আমরা যাব। শুধু আমি একটা আমার সরাসরি শিক্ষক আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, আমার মনে হয় সবচেয়ে সিনিয়র হবেন, আমি সঠিক জানি না, যে শাখাওয়াত আলী খান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ছিলেন, এখন স্যার সুপার নিউমারি প্রফেসর। স্যার পুরো প্রোগ্রামটা জুড়ে আমাদের সঙ্গে আছেন। স্যার আজকের অনুষ্ঠান নিয়ে আপনার কোনো আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান এন্ড প্র্যাগমেটিক স্টেটসম্যান যে শিরোনাম স্যার, এটা নিয়ে আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই স্যার তুলে ধরতে পারেন, কারণ ক্লাসরুমে বঙ্গবন্ধুর কথা আমার যতদূর মনে পড়ে সাংবাদিকতা বিভাগে আপনার কাছ থেকেই বোধহয় প্রথম শুনেছি স্যার। তখন অবশ্য আজকের মতো এত বঙ্গবন্ধুর যেভাবে চর্চিত হচ্ছে সত্যি সত্যি এই পরিস্থিতি ছিল না। আপনি স্যার একটা মন্তব্য থাকলে আমি আপনি অবশ্যই স্যার আপনি আনমিউট করে নেন, শাখাওয়াত আলী খান স্যার আনমিউট করে নেন। আনমিউট করে নিলাম। আমি মূলত এসেছি আমি কিছু মানুষের আকর্ষণে, সেটা হচ্ছে বদুল সাহেব, যিনি আমার সঙ্গে আমরা এক সময় ওনার মনে আছে নিশ্চয়ই যে আমরা পরবর্তী সময়ে আমরা একসঙ্গে পাকিস্তানে গিয়েছিলাম, সেইটা একটা অভিজ্ঞতা বটে। আর একটা কথা যদি এই টাইটেলটা নিয়ে যদি কথা বলা হয়, তাহলে আমার মনে হয় যে প্র্যাগমেটিক এবং কম্প্রোমাইজ এই দুটি শব্দ নিজেই কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটু পরস্পর বিরোধী। অর্থাৎ যারা খুব প্র্যাগমেটিক তারা সাধারণত কম্প্রোমাইজিং হয় না, এবং খুব কম্প্রোমাইজিং টাইপের লোকের প্র্যাগমেটিক হওয়ার সুযোগ কম। তো এই দুটো শব্দটাকে খুব চমৎকার ভাবে আমাদের বদরুল হাসান, যিনি খুব চমৎকার ইংরেজি লেখেন, এবং তার প্রতি আমার একটা আলাদা আকর্ষণীয় আছে তার ইংরেজির জন্য। বিশেষ করে এত সুন্দর, আমি নিজে ইংরেজিতে খুব পাকা নই, কিন্তু তার এই ইডিওমেটিক ইংলিশ আমার এত ভালো লাগে যে পড়তে এত ভালো লাগা। আমার মনে হয় বাংলাদেশে আমার যারা ইংরেজিতে সাংবাদিকতা করেন তাদের মধ্যে তিনি, যদি এটা আমি শ্রেষ্ঠ বলি এটা না বলারই ঠিক, তবে হ্যাঁ তিনি অন্যতম শ্রেষ্ঠ লেখক বা ইংরেজি লেখকের মধ্যে। ফখরুল আলম সাহেব তো চমৎকার মানুষ, এমন মানুষ আমরা এক পাড়ায় থেকেছি। আর তা সেটা ছাড়াও
তিনি তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা আছে। তিনি যে বিশেষ করে তার যে অনুবাদটা বঙ্গবন্ধুর আত্মজীবনীর, এটা একটি আশ্চর্য জিনিস, এবং আমাকে এটা সাধারণত এই ধরনের পলিটিক্যাল বইয়ের এত ভালো অনুবাদ কম হয়। তো এই মানুষগুলোর আকর্ষণে আমি এসেছি। আর একটা কথা হচ্ছে, ঘরে বসে থেকে থেকে আমি গৃহে অন্তরীণ প্র্যাকটিক্যালি, কারণ আমার ডাক্তার আমাকে বেরোতে দিচ্ছে না। তো আমি সেই জন্য আমি এই মানুষ দুটোর আকর্ষণে বিশেষ করে আমি এসেছি। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু নিয়ে কথা নেই একেবারে তা না। আমি একসময় সাংবাদিকতাও করেছি। একসময় আমি যদিও দীর্ঘদিন প্রায় অর্ধ শতাব্দী আমি শিক্ষকতা করলাম, কিন্তু এই আমি সাংবাদিকতাও করেছি প্রায় 1 দশক। তো সেই জন্য আমি আমি কিন্তু অনেক বৃদ্ধ, যতটা দেখাচ্ছে এতটা চেয়েও বৃদ্ধ আসলে আমি। সেই জন্য আমার মনে আছে যখন আমি সাংবাদিক ছিলাম, তখন এটা সম্ভবত এটা কত 20শে ফেব্রুয়ারি নাকি এইরকম সময়টা আমার ঠিক মনে নাই, যে বঙ্গবন্ধু যেটা করলেন সেটা হলো যে এই প্র্যাগমেটিক বলতে যে জিনিসটাকে বললেন, এটার একটা উদাহরণই শুধু আমি দেখব, যে তিনি সাধারণত এই ধরনের যুদ্ধ যেখানে হয়, যেখানে প্রধান নেতৃত্বে থাকেন একটা অন্য দেশের সৈন্যবাহিনী, সেখানে আমার কিছু কিছু মনে কষ্ট আছে এই ব্যাপারে, যে ওই যেভাবে সারেন্ডারটা করা হয়েছিল সেটা আরেকটু অন্যরকম ভাবে করা যেত। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু তখন তো বঙ্গবন্ধু ছিলেন না। তো বঙ্গবন্ধু পরবর্তী সময়ে যে এসে যে যেটা প্রায় অসম্ভব মনে হয়েছিল, যে প্রায় সঙ্গে সঙ্গেই ফেব্রুয়ারি মাসেই বোধহয় আমার যতদূর মনে পড়ে, আমি তখন সাংবাদিকতা করি এবং আমি হেডলাইনটা আমি করেছিলাম, যে পত্রিকায় আমি চাকরি করতাম, এটা একটা ব্যানার হেডলাইন দিয়ে, যে তারা বাংলাদেশ ত্যাগ করলো। এবং এত তাড়াতাড়ি এই রকমের যারা 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 যুদ্ধ করে বাংলাদেশকে, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরও অনেক মানুষ মারা গেছে, কিন্তু এটা কেউ আশা করেনি এত দ্রুত তাদের প্রত্যাহার করে নেওয়া হবে। বঙ্গবন্ধু কিন্তু এই যে তার প্র্যাগমেটিক যে তিনি, সেটা যাতে যাতে এই কথাটা একটু আগে বললেন যে আমি তো কোনো দেশের অংশ নই যে আমাকে অমুকের অনুমতি নিতে হবে বা কিছু। তো আমার কথা হচ্ছে যে এই যে তিনি অনুরোধটা করে ফেললেন ইন্দিরা গান্ধীকে, অত্যন্ত মানে আমি কি বলবো, এটা অপ্রত্যাশিত। তখন পরবর্তীকালে সম্ভবত ইন্দিরা গান্ধী নিজেও একটু কথা বলেছেন, যে আমার কাছেও একটু অপ্রত্যাশিত লেগেছে। তিনি বললেন যে আপনার কাছে একটা অনুরোধ করব, যা আপনার সৈন্যবাহিনী আপনি প্রত্যাহার করে নেন। এই যে প্রত্যাহার করে নেওয়াটা, এতে বাংলাদেশে হয়তো দুর্বল হয়েছিল নানান কারণে, আর সেই প্রত্যাহার না করলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হতো কিনা জানি না। তবে আমার একটা কথা মনে হয় যে এই জিনিসটা তাকে বোঝায় যে তার দেশপ্রেমটা কত কি মাত্রায় ছিল আর কি, যে তিনি ভাবতেন যে আমি কারো দাসত্ব করার তো প্রশ্নই উঠে না। পাকিস্তানের সঙ্গে তিনি অনেক অনেক কথা বলেছেন, খুব ন্যায্য কথা বলে, এমন কথাও তিনি বলেছেন যে যদি একজন মানুষও যদি একটি ন্যায্য কথা বলে তাকে আমরা শুনবো, তোমরা ইয়ে দাও, অ্যাসেম্বলির বসাও, আগে বসাও, জনগণের হাতে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো, একটা লোকও যদি ন্যায্য কথা বলে সেটাকে আমরা বিবেচনা করবো। কাজে এই যে তার প্র্যাগমেটিক দিকটা, এটা আর কম্প্রোমাইজিং কথাটা কি, পলিটিক্সে এই তো ট্যাকটিক্যালি নানান রকম কাজকর্ম করতে হয়, এইগুলো একেবারে আনকম্প্রোমাইজিং কথাটা বললে ভালো শোনায়, কিন্তু আমার মনে হয় যে পলিটিক্স নিজেই তার ভেতরেই এই কিছুটা কম্প্রোমাইজিং, মানে কৌশলগত কারণেই কখনো কখনো একটু করতে হয়। এটা খুব অসম্ভব কিছু ব্যাপার না, এবং এটা যদি আলটিমেটলি যদি রেজাল্ট দেয় আমাকে, তাহলে আমরা বলবো যে এটা কৌশলগত ভাবে তিনি করেছিলেন। তো এইসব কথা মনে পড়লো আর কি। আর ইয়ের প্রবন্ধটা অতি চমৎকার, যেমন তার লেখা তেমন তিনি পড়েছেনও সুন্দর, এবং অনেকদিন পরে তার সঙ্গে দেখা হলো,
এটা একটা আমার বড় ব্যাপার। তার সঙ্গে দেখা হলে আমার আরো কিছু কথা আছে, আলাদাভাবে বলবো, সেগুলি আমি ব্যক্তিগতভাবে তাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে আর দেখাই হয়নি আর কি। তো পাকিস্তানে আমরা যা দেখেছিলাম সেইটার কথা তিনি তার নিশ্চয় মনে আছে, যে পাকিস্তানের আমি পাকিস্তানের ঠিক নয়, আমি এখানে একটু 1 সেকেন্ড সময় নিচ্ছি। শ্রীলঙ্কার এক সেমিনারে আমি বলেছিলাম যে আমাদের একটা বাংলাদেশের একটা বেতার কেন্দ্র হয়েছিল 71 সালে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তার উপরে আমি আমার প্রবন্ধটি আমি পড়েছিলাম সেইখানে একটা সেমিনারে। তো সেটাতে ওই পাকিস্তানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অফ পাঞ্জাব ইউনিভার্সিটি আমার এমনিতে খুব বন্ধু বন্ধু ভাব করতেন। উনি আমাকে বললেন, क्या बकवास क्या बोलता तुम, कुछ नहीं हुआ था ऐसे, अल्लाह ওসব কিছু না, ইন্ডিয়া তোমাদের স্বাধীন করে দিচ্ছে। এখন আমাদের নানান রকমের সমস্যা আছে। পাকিস্তানে কিন্তু এখনো পাকিস্তানে এমন লোক আছে যারা জানেই না যে এই একসময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম ইত্যাদি। তো সেসব অনেক ব্যাপার আছে। আমরা একটু আরো বেশি হয়তো আমাদেরকে ইন্টারন্যাশনালি আরো অনেক কিছু সত্য কথা বাইরে বলার প্রয়োজনীয়তা আছে। ইংরেজিতে লেখেন এবং আমি আশা করি যে তিনি আরো ভালো জিনিস লিখবেন, যেগুলো বাইরের আমাদেরকে বাংলাদেশকে তুলে ধরতে সাহায্য করবে। এইটুকুই আমার বলার, আর আমার আর কিছু বলার কিছু নেই। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। পরে দেখলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন বঙ্গবন্ধুকে আমরা সত্যি সত্যি ইন্টারন্যাশনাল যে ফিগার নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, আমি ফখরুল আলম স্যারের কাছ থেকে সেগুলো শিখেছি। তো আমরা যেন সেভাবে ইংরেজিতে আরো ওনার সম্পর্কে আরো লেখালেখি করতে পারি। আমার ভাই ইংরেজিতে আমাদের আরো কিছু লেখা দরকার, একেবারেই খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আজকে আমাদের পাকিস্তানিরা কিন্তু উল্টো পাল্টা বলে অনেক জায়গায়। প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল স্যারকে। স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে স্যারের অনেক ব্যস্ততা, কিন্তু তারপরেও আমরা আমাদের অনুষ্ঠানে পুরো সময়টা উনি সময় দিয়েছেন। স্যার, আমরা আজকে আপনার কাছে যাব, আপনাকে অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে, কারণ বঙ্গবন্ধু বক্তৃতায় যখনই আমরা আপনাকে ডেকেছি আপনি আমাদের ডাকে আমন্ত্রণে সাড়া দিয়েছেন। স্যার, মাকসুদ কামাল স্যার, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। আজকে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। ধন্যবাদ হাসান নিটল। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড লিবার্টি কর্তৃক আয়োজিত আজকের যে আলোচনা, এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন সৈয়দ বদরুল আহসান। তিনি ইংরেজিতে যে প্রবন্ধটি উপস্থাপন করেছেন তার মধ্যে দিয়ে বস্তুত অর্থে বঙ্গবন্ধুর রাজনীতিকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টার্স, বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি শুরু করেছেন সেখান থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি যে রাজনীতির বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপকে তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। আলোচনার এক পর্যায়ে শওকত আলী খান স্যার উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, উনি কিভাবে দেখেছেন বঙ্গবন্ধুকে। এখন আমাদের মুখ্য আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষক, তিনিও আলোচনা অংশগ্রহণ করে ওনার মতামত উপস্থাপন করেছেন। মূলত বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে ঘিরেই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। সেজন্য বিভিন্ন আলোচনায় যেটা বেরোয় আসলো, যেমন নিটল যে প্রশ্নটি করেছে বঙ্গবন্ধুর বাকশাল যখন বঙ্গবন্ধু করেন, তো সেটা কি বঙ্গবন্ধু একটা কম্প্রোমাইজ কিনা।
সারা জীবন গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন করে তিনি যখন বাকশাল প্রতিষ্ঠা করেন তখন সেটা কি বঙ্গবন্ধু কোনো কম্প্রোমাইজ করেছে কিনা। এখানে একটা বিষয় পরিষ্কার হতে হবে, 7 মার্চের ভাষণেই বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের এটা হলো স্বাধীনতার সংগ্রাম, এটা হলো আমাদের মুক্তির সংগ্রাম। স্বাধীনতা এবং মুক্তি দুটো শব্দকে যদি আমরা আলাদা করে দেখি, তিনি বলেছেন যে একটি নির্দিষ্ট ভূখণ্ডের কথা, একটি জাতীয় পতাকার কথা। অন্যদিকে তিনি এও বিশ্বাস করতেন একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এসব বর্ধিত হলেই যে মুক্তি হয় সেটি নয়। মুক্তি হলো মানুষের অন্যের উপর ডিপেন্ডেন্সি, যেটি হলো রাষ্ট্রের উপর, ব্যক্তির উপর যে ডিপেন্ডেন্সি, সেখান থেকে যদি একজন মানুষকে এই ডিপেন্ডেন্সি থেকে যদি মুক্ত করা যায়, তাহলে একজন মানুষ হয়ে উঠে একজন স্বাধীন মানুষ। একজন মানুষ আলো বাতাস থেকে তার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে সঠিকভাবে তিনি বেড়ে উঠতে পারেন। চিন্তা চেতনার মধ্যে তার স্বাধীনতা নিহিত, চিন্তা চেতনার তার স্বাধীনতা। অন্যদিকে একটি রাষ্ট্রের ক্ষেত্রেও তার অর্থনৈতিক মুক্তি যদি না থাকে একটি রাষ্ট্রের, তাহলে ভিন রাষ্ট্রের উপর নির্ভরশীলতা মানুষের একটি রাষ্ট্রের থাকে। সেই জন্যই বঙ্গবন্ধু, যেটি আমার ধারণা এবং আমি বিশ্বাস করি, মুক্তির কথা বলতে গিয়ে অর্থনৈতিক মুক্তির বিষয়টিকেও বুঝিয়েছেন বঙ্গবন্ধু। আর আমাদের প্রধান আলোচক তিনি যে কথাটি বলেছেন যে 1974-এ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে ল্যান্ড বাউন্ডারি ট্রিটি অফ শেখ মুজিব এন্ড ইন্দিরা গান্ধী। আপনি দেখেন ল্যান্ড বাউন্ডারি চুক্তি হওয়ার পরে তখন এদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সকলেই বিরোধিতা করেছে এবং বঙ্গবন্ধুকে এই বলে তারা তখন তিরস্কার করতে চেয়েছে বা বঙ্গবন্ধুকে বলতে চেয়েছে যে, যেটি আমাদের মুখ্য আলোচকের বক্তব্য ছিল সৈয়দ বদরুল হাসান, যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলা ছিল সেটি ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্য। পরবর্তীতে সেটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বানানো হয়। বুঝাতে চাওয়া হয়েছিল পাকিস্তান রিজিমে বঙ্গবন্ধু ভারতের নির্দেশে যা কিছু করার দরকার করেন, ভারতের কারণেই পাকিস্তানকে দুর্বল করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য বঙ্গবন্ধু রাজনীতি করেন। এসবের জন্যই তখন ওই রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্য সেটাকে পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে ঘোষণা করা হয়। এই ক্ষেত্রেও আমরা দেখলাম আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো যারা ছিল মুক্তিযুদ্ধের সময়, যারা যুদ্ধ করেছে দেশ স্বাধীন করার জন্য, যখনই বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রে দেশ পরিচালনা করছিলেন, তারাও বলতে শুরু করলো এই ইন্দিরা মুজিব চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা এসে দেখলাম 2015 সালে যখন এই চুক্তির আওতায় ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটি যখন বাস্তবায়িত হলো, সেই বাস্তবায়নের মধ্যে দিয়ে ভারত প্রায় 40 স্কোয়ার কিলোমিটার ল্যান্ড হারালো। যদি এই 40 স্কোয়ার কিলোমিটার ল্যান্ড বাংলাদেশ হারাতো, তাহলে এই সময়ে সেই রাজনীতিবিদরা বলতে, ওই যে আমরা বলছিলাম ইন্দিরা মুজিব চুক্তি দেশ বিক্রি করা হয়েছে, ভারতকে এখন 40 স্কোয়ার কিলোমিটার দিয়ে দেওয়া হয়েছে। তো কিন্তু আমরা প্রকারান্তরে দেখলাম যে এই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও সেই চুক্তির প্রশংসা করেছে এবং চুক্তিটি একদমই দাড়ি কমা সেমিকোলন সহ বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্র লাভবান হয়েছে। এইটি আজকের যে আলোচনার বিষয়বস্তুতে প্র্যাগম্যাটিক স্টেটসম্যান, এটি হলো একজন প্র্যাগম্যাটিক স্টেটসম্যানের কাজ। বঙ্গবন্ধু তো শ্রীলঙ্কার বেলুপিল্লে প্রভাকরণ ছিলেন না, গেরিলা আন্দোলন করতেন না, বিচ্ছিন্নতাবাদী ছিলেন না, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে 23 বছরের আন্দোলন সংগ্রামের প্রায় 14 বছর কারো অভ্যন্তরীণ থেকে তিনি মানুষকে প্রস্তুত করেছেন স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। মানুষকে তিনি এইভাবে প্রস্তুত করেন নাই যে গেরিলা আন্দোলন করার জন্যে, সেই নকশালপন্থী আন্দোলন করার জন্যে। তিনি ছিলেন মানুষের গণতান্ত্রিক চেতনাকে উজ্জীবিত করে
সে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, এবং এই ধারাবাহিক রাজনীতির অংশ হিসেবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি আমাদের সৈয়দ বদরুল হাসান উনি যেটি 6 পয়েন্ট মুভমেন্টের কথা বলেছেন, সেখানেই তো বস্তুত অর্থে 1 পয়েন্টে ছিল, 6 পয়েন্টের মধ্যে বস্তুত অর্থে একটি অন্তর্নিহিত ছিল, যে এদেশের স্বাধীনতা, যেটা মৌলানা ভাসানী সাহেব পরবর্তীতে তিনি বলেছিলেন যে আসলে ওই 6 দফার মধ্যেই তো 1 দফা নিহিত আছে। এইভাবেই বঙ্গবন্ধু নিজের প্র্যাগম্যাটিজম এভাবে উপস্থাপন করেছেন, এবং সারাটি জীবন রাজনীতি করার মধ্যে দিয়ে তিনি যখন যেটি মানুষের কল্যাণে প্রয়োজন যে পদক্ষেপ নেওয়া, যে পদক্ষেপ যখন তাৎক্ষণিকভাবে নিলে পরে একটি দেশ, একটি জাতি এবং জনগোষ্ঠী উপকৃত হবে, সেটি হলো প্র্যাগম্যাটিক লিডারের কাজ, এবং সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। আর রাজনীতিতে যেটি, রাজনীতি তো শেষ কথা নেই, এবং কম্প্রোমাইজ ইজ দ্য বিউটি অফ দ্য পলিটিক্স। যখন কম্প্রোমাইজ করতে হবে, and that's the behavior, and that's the act of a statement of a pragmatic leader. সেটাই হলো একজন প্র্যাগম্যাটিক লিডারের ধীশক্তি, তিনি তার যেটা সেটি হলো সেই ধীশক্তি থেকে উৎসারিত পদক্ষেপ। এই সামগ্রিক বিবেচনায় আজকে যে আলোচনাটি হয়েছে, সৈয়দ বদরুল হাসান যে প্রবন্ধ উপস্থাপন করেছেন, সেই প্রবন্ধের মধ্যে দিয়ে আমরা বঙ্গবন্ধুকে আবার নতুন ভাবে জানা এবং বোঝার আমাদের সুযোগ হয়েছে, এবং বঙ্গবন্ধুর একটি উক্তির মধ্যে দিয়েও বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চরিত্র, এবং তিনি মানুষকে কেমন ভালোবাসেন, মানব জাতিকে কেমন ভাবে ভালোবাসেন, এবং কিভাবে তার এই ভালোবাসা মানব জাতির মুক্তির সাথে নিহিত, সেটি আনফিনিশড মেমোয়ার্স 1973 3রা মে বঙ্গবন্ধু সেখানে লিখেছেন। তার আনফিনিশড মেমোয়ার্স এর মধ্যে উল্লেখ করা আছে, as a man what concerns mankind concerns me. As a Bengali, I am deeply involved in all that concerns Bengalis. This abiding involvement is born of and nourished by love, enduring love which gives meaning to my politics and my very beginning. এখান থেকে বোঝা যায় বঙ্গবন্ধুর যে রাজনীতি ছিল, যে প্রকৃত অর্থে একটি, যে কথাটি আমি বলেছিলাম, তিনি ক্রমিক ধারায় ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে যা কিছু সামনে আসতো, সেগুলিকে প্রত্যেকটিকেই তিনি ক্যাশ করে তিনি এদেশের মানুষের মুক্তি আন্দোলনকে অগ্রসর করে নিয়েছেন, এবং সেটাই হলো একজন প্র্যাগম্যাটিক লিডার এর চরিত্রের একটি উল্লেখযোগ্য অংশ। আর যে উক্তিটি আমি বললাম, সে উক্তির মধ্যে দিয়ে বস্তুত বঙ্গবন্ধুর সে প্র্যাগম্যাটিক লিডারশিপের বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। তো এই কথাগুলো বলে আমি আবারও দুটো আয়োজক যারা আজকের এই আলোচনার আয়োজন করেছেন, যদিও আমাদের পার্টিসিপেন্ট অ্যাজ এ হোল আমি 11 জন দেখছি, বাট উই ডু বিলিভ quantity is not the issue. We would like to say that quality participants is the main issue. আমরা যে 11 জন আছি এখানে যুক্ত আছি, এই 11 জনেই বঙ্গবন্ধুর যে প্র্যাগম্যাটিক লিডারশিপের ধারণা, সেটি আমরা গ্রহণ করে নেওয়ার সক্ষমতা আমাদের মধ্যে এই 11 জনের মধ্যে আছে। আমরা এই আলোচনাকে আরো বিস্তৃত করব আমাদের মাঝে, আমাদের শিক্ষার্থীদের মাঝে, জনগোষ্ঠীর মাঝে। এই অভিপ্রায় ব্যক্ত করে আমার আমি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ মাকসুদ কামাল স্যারকে। স্যার আসলে দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম বঙ্গবন্ধুর আদর্শে এবং এখন পঠন পাঠনের বিষয়গুলো আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের ইনস্টিটিউট এবং কারাস সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স সবসময় এই লক্ষ্য থাকে। স্যার আজকে যিনি প্রধান অতিথি, স্যারকে আমি বলছি। আর স্যার আমাদের এখানে 11 জন পার্টিসিপেন্ট হলেও ফেসবুকে আমাদের পার্টিসিপেন্ট বেশ ভালো, এবং পরবর্তীতে ফেসবুকে যখন আমরা এই রেকর্ডেড প্রোগ্রামটা শেয়ার করি তখন মাশাআল্লাহ প্রায় 5000-6000 ভিউ হয়। ফলে আমি পজিটিভ রেসপন্স আমি সেটা বুঝতে পেরেছি, ফেসবুকে যেহেতু এটা এখন প্রচার হচ্ছে, সুতরাং অনেকেই দেখছেন,
আবার স্যার। পরবর্তীতেও আরো অনেকে দেখবেন। জি স্যার। সেটা বুঝতে কিন্তু আমরা শুধু আমার শিক্ষকদের মানে আমাদের সম্মানিত শিক্ষকদের পাঠাই স্যার লিঙ্কটা, কিন্তু আরো পার্টিসিপেশন ছাত্রছাত্রীদের থাকলে আসলে। আরো ভালো হতো। জি স্যার, জি স্যার। অনেক ধন্যবাদ আজকের প্রধান অতিথি স্যার, আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। সামনেও স্যারকে পাবো। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করার পর্যায়ে আছি। স্বাগত আলী খান স্যারকে আগেই আমি ধন্যবাদ দিয়ে স্যার আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। বদরুল হাসান স্যারকেও আসসালামু আলাইকুম স্যার। সর্বশেষ আমাদের যিনি অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের স্যার, পরামর্শ কি বলা যায়, অভিভাবক এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর ফখরুল আলম স্যার। স্যার আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। ফখরুল আলম স্যার। হাসান নিচল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আজকের যে আমাদের প্রধান অতিথি প্রফেসর মকসুদ কামালকে অনেক অনেক ধন্যবাদ। কেননা যেটা শুরুতেই বলা হয়েছে, বশির বলেছে, অনেক ব্যস্ত। আমি মাঝে মাঝে ভেবে পাই না ঢাকা ইউনিভার্সিটির একাডেমিক প্রভিসি, মানে যে তার উপরে যে কত সময়ের উপরে কত মানে ডিমান্ড, এটা শেষ করা যাবে না। তার মধ্যে দিয়ে সময় করে পুরো 2 ঘন্টা হতে চলছে আছে। আমি ধন্যবাদ অবশ্যই জানাবো আমার ছাত্র সৈয়দ বদরুল হাসান। আমি বলাতেও রাজি হয়ে গেছে, ও ইংল্যান্ডে ছিল। আমি এইটুকু বলিনি যে বদরুল তো একটা বঙ্গবন্ধুর উপর বই লিখেছে এবং আরেকটা বই ওটাও ছাপা হবে শিগগিরই। আর তাছাড়া অনেক কিছুই জানে, অনেক কিছুই ও খুব মানে প্যাশনেটলি পড়ে। আমি ওকে যখন অনুরোধ করলাম, বদরুল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এবং সেই জন্য আমি আশা করি যে 11 জন ছিল এখানে, ফেসবুকে কয়েক হাজারও হতে পারে, কিন্তু আরো হলে ভালো হতো, শিক্ষকরা হলে ভালো হতো। কেননা আমরা শুরু করেছিলাম কামাল চৌধুরীকে দিয়ে। ডক্টর কামাল চৌধুরী আমাদের বঙ্গবন্ধু শতবর্ষ কমিটি, উদযাপন কমিটির যে আহ্বায়ক, উনিও শিক্ষক না। আমরা বদরুলকে আনলাম, বদরুলও সাংবাদিক, তার সাংবাদিকতা তার ব্যাকগ্রাউন্ড। কিন্তু আরো লোক হলে অবশ্যই ভালো হতো, এটা একটা দুঃখ রয়ে গেল, সেটা আমি না বলে পারছি না। এবং আমাদের আমি ধন্যবাদ জানাবো ডক্টর সাবিন আহমেদকে। সাবিরও আমি অনুরোধ করাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ও মনে একটু ঢাকার বাইরে আছে অনেক, তার মধ্যে দিয়েও সে চেষ্টা করেছে আমাদের সাথে থাকতে। এবং আমি খুবই সুন্দর শোনাচ্ছিল, যদিও সাউন্ডের একটু ডিস্টরশন হচ্ছিল, কিন্তু সাবির কয়েকবার বলছিল দ্রুত শেষ করব, কথা বাড়াবো না। কিন্তু আমার মনে হচ্ছিল আর একটু কথা বললে ভালোই হতো, এত সুন্দর কথা বলছিল। আর দ্রুত শেষ না করলেও হতো, আমার কাছে এতটা ভালো লাগছিল সাবির কথা। সো আমি বদরুলের প্রবন্ধ নিয়ে একটু পরে আবার একটু বলবো, কিন্তু অবশ্যই আমি ধন্যবাদ দিতে হবে অধ্যাপক আব্দুল বাসির। কেন ব্যস্ততার কথা বললে আমি নিজের চোখে সবসময় দেখি যে বাসির কতটা ব্যস্ত। কারাসের শুধু ডিরেক্টর তো না, ডিন হিসাবে হলের সাথেও জড়িত আছেন, ইউনিভার্সিটির নানা কাজের সাথে। তারপরেও আমার অনুরোধে সবসময় আমরা জয়েন্টলি করছি। আমি ওকে কদিন আগে বললাম আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, আমরা আবার জয়েন্টলি করি। তার মধ্যে দিয়ে ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, সবসময় আমাদের সাথে আছে। এবং নিটল, সাইমনরা যারা আমাদের বঙ্গবন্ধু সেন্টারের ইনস্টিটিউটে আছে তাদেরকে ধন্যবাদ, আইসিটি সেলের ওদেরকেও ধন্যবাদ। আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু প্রায় শেষ অবস্থায় আমরা, তাই অনেক কিছু হয়তো বলবো না। আজকে আমার একটা জিনিস মনে হলো যে আমরা এই ভার্চুয়াল থেকে হয়তো বের হয়ে আসতেই হবে। কেননা আজকে শুরুতে একটু সমস্যা ছিল, বদরুল যখন বলছিল তখন একটু সমস্যা লাগলো। সাব্বিরের আলোচনার মধ্যেও একটু আমাদের ডিস্টরশন আমি ছিল সাউন্ডে। তো ব্লেন্ডেড এর মধ্যে আমরা যাবো আগামীতে পুরোপুরি, আমার মনে সেটাই সবচেয়ে ভালো অপশন। ব্লেন্ডেড এর মধ্যে কোভিড শেষ হয়ে আসছে, আমরা আগামীতে যাবো। সেই জন্য আপনারা যারা শুনছেন, আমরা লাইভ আর ডিজিটাল দুইটা মিলে করব, সেটা হয়তো সবচেয়ে ভালো সলিউশন হবে আমাদের। আগামীতে আমরা আমাদের প্রথম লেকচার সিরিজটা শেষ করছি, দ্বিতীয় লেকচার সিরিজ আমরা সেটা সবসময় চেষ্টা করবো একটু সবাইকে
বলে রাখছি। আর বদরুলের প্রবন্ধের কথা বলি যে ইংরেজিতে সাহিত্যে রেটরিকে একটা কথা আছে অক্সিমোরন, যেমন মিল্টনের একটা বিখ্যাত হলো ব্লাইন্ডিং লাইট। তো বদরুলের শিরোনামটা আনকম্প্রোমাইজিং পলিটিশিয়ান প্র্যাগম্যাটিক স্টেটসম্যান আমার কাছে খুবই ভালো লেগেছে, কেন বঙ্গবন্ধুকে এত সুন্দরভাবে এটা ধরেছে। কেন এক অর্থে তো বঙ্গবন্ধু আনকম্প্রোমাইজিং ছিল, তা না হলে তো উনি জেলে যেতেন না। তো এই 11 বছর জেলে যেতেন, উনি কম্প্রোমাইজ করতেন, খুব সহজেই করতে পারতেন। অনেক রকম নিশ্চয়ই অফার এসেছিল ওনার কাছে, কিন্তু উনি আনকম্প্রোমাইজিং ছিলেন, এটা তো মানতেই হবে। কিন্তু উনি প্র্যাগম্যাটিকও ছিল। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আমি ঠিক আছে, আমি আমি এটা শুনে গেছে, আমি আনকম্প্রোমাইজিং এটার কথা বলেছি, এটা শুনে গেছে। জি জি স্যার, এটা শুনেছি। প্র্যাগম্যাটিক ছিলেন এটাও বলেছেন স্যার এরপর থেকে। আর আনকম্প্রোমাইজিং না হলে তো মানে উনি অনেক সহজে অনেক রকম ওরা অনেক রকম অফার দিচ্ছিল ওনাকে, উনি ওইসব কোনো সময় নেন নাই, কোনো সময় কম্প্রোমাইজ করেন নাই। তো উনি আনকম্প্রোমাইজিং ছিল, এটা তো সত্যি। আর প্র্যাগম্যাটিক তো ছিল, এটাও সত্যি। আর এটারও বদরুল অনেক উদাহরণ দিয়েছে। বদরুলের একটা সুবিধা আছে, বদরুল বঙ্গবন্ধুর উপরে এক্সপার্ট। দুটো বই তো লিখেছে, একটা তো ইন্ডিয়ান পাবলিশার থেকে বেরোচ্ছে, আরেকটাও আমরা ইন্ডিয়ান পাবলিশার খুঁজছি এটার জন্য, আমাদের বঙ্গবন্ধু শতবর্ষ কমিটি উদযাপন থেকে। বঙ্গবন্ধু সম্পর্কে ও অনেক কিছু জানে, কিন্তু আরেকটা ইয়ে হলো একাডেমিক না, যে জার্নালিস্ট, সেই জন্য নানা রকম এক্সাম্পল দিয়ে অনেক সহজে অনেক কিছু বোঝাতে পারে, যেটা আমরা একাডেমিকরা একটা বিশ্লেষণ করতে গেলে হয়তো একটু ড্রাই হয়ে যায়। অনেক অ্যানেকডোট দিয়ে যেমন বদরুল তার আলোচনা ভরা ছিল, এবং সেই জন্য আমার কাছে আলোচনা শুনতে খুব ভালো লাগলো সব দিক থেকে। আর মূল বক্তব্যটা সত্যি তো খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য। সাব্বিরেরও আলোচনা অনেক ভালো ছিল। আমি একটু আমাদের প্রভিসি মাননীয় প্রভিসি মকসুদ কামাল কাছে ফেরত যাই। সাব্বির যে অনেক আগে আমাকে মকসুদ কামাল প্রমিস করেছিল যে বঙ্গবন্ধু বক্তৃতায় একটা বক্তৃতা দেবে। আমি আবার রিনিউ করছি আগামীতে। মকসুদের আমি জানি ব্যস্ততার মধ্যে যদি সময় বের করতে পারে সেটা আমরা আশা করবো যে আমাদেরকে একটু সময় দেবে, বক্তৃতা কিছু একটা বলবে এনভায়রনমেন্ট নিয়ে। এপ্রিল মাসের সেকেন্ড উইকে আপনারা যদি সময় দেন আমি দিতে পারবো। এটা কিন্তু রেকর্ডেড, সো ভালো, এটা খুব আমরা ধরে রেকর্ডেড ওয়ান স্যার, আমি নোট করে রাখলাম স্যার। এটা অবশ্যই আমি অনেক অনেক ধন্যবাদ মকসুদকে। এবং সাব্বিরকে আমি এক কথা বলবো, আমার এত ভালো লেগেছে সাব্বিরের কথা শুনে। সাব্বিরও আমাদেরকে আগামীতে একটা, আর সাব্বিরের তো আমরা সবাই যারা শুনেছি জানি যে জ্ঞানের কোনো কমতি নেই, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বঙ্গবন্ধু নিয়ে চিন্তার অনেক কিছুই আছে বঙ্গবন্ধু সাব্বিরের কথায়। আমরা আশা করবো সেখানে সেটা আমরা আগামীতে পাবো। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, কেননা এই কথাটা কয়েকবার আসছে মিটলের প্রশ্ন থেকে, যে বাকশাল। আমি কিন্তু বদরুল এই কথাটা বলেছি, যখন বাকশাল হয় তখন তো আমি ঢাকা ইউনিভার্সিটির ফাইনাল MA তে ছাত্র, যথেষ্ট সচেতন এবং বঙ্গবন্ধুর খুব মানে বলবো ফ্যান হিসাবে আমি একটুখানি মনে মনে খারাপ করেছিলাম। কিন্তু আপনারা সবাই অসমাপ্ত জীবনের কথা বললো, কিন্তু আপনারা যদি একটু বঙ্গবন্ধুর নয়া চিনটা পড়েন, নয়া চিনে যে শেষ 35 পৃষ্ঠা আছে, এটা অসাধারণ। এবং সেই যে বিশ্লেষণটা দেখেন, একটু অনুধাবন করেন, একটু পড়ে যদি অনুধাবন করেন, দেখবো যে বাকশালের কথা আমরা বঙ্গবন্ধু এই 75-এ যে এক্সপেরিমেন্টটা করলো, সেটা কিন্তু ওটার সাথে আমরা কানেক্ট করতে পারি। কেন শেষ 35 পৃষ্ঠায় উনি তখনকার পাকিস্তান, তখনকার চায়নাকে যেটা উনি দেখে আসছেন 11 দিনে, কিন্তু যথেষ্ট জেনেছেন চায়না সম্পর্কে, আমাদেরকে জানিয়েছেন সেটা ওনার লেখায়। সেটাতে বুঝতে পারবো যে এই এক্সপেরিমেন্টটা ওনার খুব ভালো লেগেছে, এবং হয়তো উনি সেই ধরনের একটা এক্সপেরিমেন্টই রেপ্লিকেট করতে চাচ্ছিলেন এখানে। এবং আমার তো মনে হয় যে আজকে আলোচনার মধ্যে এই প্রশ্নটা নিটল যেটা করলো, এটা থেকে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। মোট কথা, আজকে বদরুলের যে অসাধারণ জ্ঞান, বঙ্গবন্ধু
নিয়ে তার পড়াশোনার চিন্তা, ভালোবাসা, আমাদের আলোচনা, সাব্বিরের আলোচনায় আমাদের সব আজকে প্রধান অতিথি অধ্যাপক আমাদের ভাইস চ্যান্সেলর, মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক মাকসুদ কামালের যে দৃষ্টিভঙ্গি, আর যে নিচলে যে প্রশ্ন, এই প্রশ্নটা সব মিলে আজকে আমাদের প্রেজেন্টেশনটা, পুরো ইভেন্টটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। আমি অবশ্যই দুঃখ করবো যে আরো কিছু লোক থাকলে, কেননা আমি মনে করি যে বদরুল আমাদেরকে যেটা দিতে পারে আমাদের সবাইকে, সেটা অনেকখান থেকে আমরা পাবো না। কামাল চৌধুরীর অভিজ্ঞতা, ডক্টর কামাল চৌধুরীর অভিজ্ঞতা শেষ নেই, বঙ্গবন্ধুর সম্পর্কে জ্ঞান শেষ নেই। তো আমরা সবাই যদি মিলে করি, আমাদের বঙ্গবন্ধু বক্তৃতা মেলা, প্রফেসর বশিরের, আমি, কারাস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট অফ পিস এন্ড লিবার্টি, যেটা আমি জয়েন্টলি করছি, এটা যদি করি, আরো যদি আমরা ব্লেন্ডেড করি, হয়তো আগামীতে সব রকমের দর্শক আমরা আরো পাবো এবং সবাই আমার মনে উপকৃত হবো, এবং বাংলাদেশ সম্পর্কে আমরা বুঝবো, বঙ্গবন্ধু সম্পর্কে বুঝবো, বাংলাদেশ সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাটা আমরা আরো ভালো মতে জানতে পারবো। এই কথা বলে আমি শেষ করছি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ, আপনাদের যারা আমাদের সাথে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ ফখরুল আলম স্যার, আপনার সাজেশন গুলো আমরা নোট ডাউন করেছি, এবং আজকে আপনি আমাদের চিফ গেস্ট মহোদয় মাকসুদ কামাল স্যারের সময়ও নিয়ে নিলেন, আমার জন্য কাজ আরো আসলে সহজ হলো। অনেক ধন্যবাদ স্যার। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আজকে যারা অডিয়েন্স আছেন সবাই যেন চেষ্টা করেন, সেই আহ্বান জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করছি।